আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই মৃত্তিকা কৃষিচিত্র অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান মৃত্তিকা কৃষিচিত্র। আজকে যে প্রতিবেদনটি আপনাদেরকে দেখাবো, একজন প্রান্তিক পর্যায়ের খামারি উনি কিভাবে খোলা মাঠে বা বিলের মধ্যে উনি খামার গরুগুলো লালন পালন করছে, তেমনই একটি প্রতিবেদন আজকে আপনাদেরকে দেখাবো। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। এবং উপস্থাপনা আছে আমি সাগর পারভেজ মিন্টু, ক্যামেরা আছে জাহেদুল ইসলাম জিম। আমাদের এই চ্যানেলটি যদি মৃত্তিকা কৃষিচিত্র চ্যানেলটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন। চলুন বন্ধুগণ, দেখে আসি সেই প্রান্তিক পর্যায়ের খামারি উনি কিভাবে ওনার গাভীগুলো লালন পালন করছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এখন কথা বলবো একজন প্রান্তিক খামারির সঙ্গে। আসলে এই সময়টা এখন গরু ফার্মে কারোরই নেই। এখন সিজনটা হচ্ছে কাঁচা ঘাসের সময়। এখন মাঠে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস। এই কাঁচা ঘাসে কিছু ফার্মের লোক গাভী নিয়ে আসছে। যে আমরা তেমনই একজন প্রান্তিক খামারি যিনি ছোট থেকে উনি ধীরে ধীরে এগিয়ে চলছে, তেমনই একজন প্রান্তিক খামারির সঙ্গে কথা বলবো। আশা করি আমাদের মৃত্তিকা কৃষিচিত্রের সঙ্গে থাকবেন। আসুন পরিচয় করে দিচ্ছি তেমনই একজন প্রান্তিক কৃষকের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নামটা যদি দর্শকদের বলতেন। আমার নাম মজনু। মজনু। আচ্ছা মজনু ভাই, আমরা দেখতে পাচ্ছি আপনার গাভীগুলো মাঠে নিয়ে আসছেন। আপনি যখন গাভী পালন তো শুরু করেছেন, আপনি কিভাবে শুরু করলেন? প্রথম পথযাত্রা আপনার কিভাবে? প্রথম আমি একটা গাভী কিনে আমি খুব কষ্টের মধ্যে আমি লালন পালন করছি। খুব কষ্টে আমি মোটামুটি ভালো কষ্ট করি আমি লালন পালন করতেছি। করার পর চিন্তা করলাম যে আর একটা গাভী আমি কিনবো। কেনার পর আমার দুটো হবে, তখন আমি ভালো আলে চলতে পারবো। তে মোটামুটি এখন আমার যে 5-7টা গাভী আছে, মোটামুটি এখন ভালো আলে আমি আল্লাহ আমাকে দিন দিচ্ছে। আমার খুব কষ্ট করে আমার এগুলি করতে হয়েছে, ঠিক আছে। তে মোটামুটি আমি এখন আমি আল্লাহ আমাকে একটু মানে থাকার মতন হয়েছে, মানে বাঁচার মতন একটা প্রতিষ্ঠান আল্লাহ দিছে। প্রথম যখন আপনি শুরু করেছিলেন একটা গাভী দিয়ে বললেন, কিংবা একটা বকনা দিয়ে, আপনি কি দিয়ে শুরু করেছিলেন? বকনা বাছুর না গাভী দিয়ে? হ্যাঁ, একটা বকনা বাছুর দিয়ে। সেই বকনা বাছুর তখনকার বাজার অনুপাতে দামটা কত ছিল তখন আপনি যখন কিনছিলেন? বাজারে তাও তো মোটামুটি ওই 30-40 হাজার টাকা দাম হবে। 30-40 হাজার টাকা। তো সেইটা দিয়ে শুরু। আপনি গাভী পালন করার আগে কোন পেশায় নিয়ে যেতেছিলেন, কোন কাজ করতেন? আমি আমার এই গাভী পালন করার আগে আমার মোটামুটি ওই গরুই পালতাম আমার বাবার সংসারে। তো আমাকে যখন আলাদা করে দেয়, তখন আমি দেখলাম যে আমার তো আর কিছু করে খাওয়ার ক্ষমতা নাই। তে মোটামুটি আমি একটা বকনা কিনে কষ্ট করে পালার পর আমাকে আল্লাহ আস্তে আস্তে আমাকে এগুলি থেকে মানে লাভবান হব আমি এইভাবে। আচ্ছা, আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গা বিভিন্ন ফার্ম ঘুরে দেখেছি, তাদের সব উন্নত গাভী। আপনার গাভীগুলো তো ততটা উন্নতি না, আমরা দেখতে পারতেছি দেশাল সাইজে। তে দেশাল গাভী ভালো নাকি আপনার উন্নত গাভীগুলো ভালো? উন্নত গাভী ভালো। তে আমি দেশাল দিয়ে শুরু করেছি, যে যেহেতু আমার চালান কম, এই জন্য আমি মানে দেশাল দিয়ে শুরু করেছি। যে এই গণিত থেনে আমি আস্তে আস্তে আমি ওই উন্নত গাভী মানে পালার সিদ্ধান্ত আমি নিছি, যে এইগুলি আমি আস্তে ছাড়া দেওয়ার এবং বেশি দুধ আলাগুলি আমি কিনবো, কিনলে ওইগুলি পালবো, ওইগুলি লাভ বেশি। অর্থাৎ আপনি এইগুলো আস্তে আস্তে শুরু করছেন দেশাল দিয়ে, পরবর্তীতে আপনার ভালো উন্নত মানের গাভী কেনার সম্ভাবনা আছে। আচ্ছা, এই গাভীগুলো আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম গাভী অনেক খামারি মাঠে নিয়ে আসছে। মাঠে নিয়ে আসার কারণটা এখন আসলে কি কারণে মাঠে? এই গাভীগুলো তো আপনি বাড়িতে লালন পালন করতে পারেন। বাড়িতে লালন পালন করা যায়। তো মোটামুটি আমি চিন্তা করলাম যে এই সময় গাভীগুলি যে আমি মাঠে নিয়ে আসি, মাঠে খাওয়াই, তাহলে মোটা তাজা হবি। তারপরে ভরণ যাবি, ভরণ গেলি পারে আমি আবার আগামী বছরে আমি ভালো আলে আমি জীবনযাপন করতে পারবো। আমার বউ সওয়াল আছে, টাকা নিয়ে আমি ভালো আলে চলতে পারবো। এই একটা ঈদ দিয়ে আমি মানে উদ্দেশ্য নিয়ে আমি মাঠে গাভী নামাইছি। আপনার এখন টোটাল কয়টি গাভী আছে? আমার এখন টোটাল গাভী আছে হইলো দুইটা গাভী। দুইটা গাভী থেকে দুধ কি রকম আসতেছে? দুধ মোটামুটি হলো 10-12 সের হচ্ছে এখন। তারপরে ভরণ গেছে তো
তো চিন্তা করতেছি যে হলো এখন 10-12 বছর হচ্ছে, আল্লাহ এমনি কিছু দিতেছে, আমরা মোটামুটি ভালোই চলতেছি। এই যে 10-12 সের দুধের মধ্যে আপনার এটা থেকে কি আপনার সংসার চলে যাচ্ছে না আপনার সংসার হ্যাঁ, থেকে আল্লাহ ভালো যাচ্ছে? আলে মানে কষ্ট করেছি, কষ্ট করেই মোটামুটি এখন দিন আস্তে আস্তে মানে এখনো মানে মনে যখন টাকা থাকে না তখন ধরেন ওই হাট বাজার করতে পারি না, কষ্টের মধ্যে আছি, তে মোটামুটি আল্লাহ দিন দিচ্ছে। এক কথা আল্লাহ আছেন যথেষ্ট পরিমাণ ভালো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরেকটি কথা মজনু ভাই আমরা আপনার কাছ থেকে জানবো আলাপচারিতায়, এই যে এখন যে গাভীগুলো আপনার পালন করতেছেন বা আপনাদের দেখা দেখে আপনার এই প্রতিবেদনটা তো সারা বিশ্বের লোক দেখবে, হ্যাঁ, অবশ্যই। দেশ বিদেশের অনেক লোকই দেখবে, আমাদের কাছ থেকে অনেক লোক জিজ্ঞেস করে ভাই একটু ভালো ভালো প্রতিবেদন করেন। আপনাদের মতো লোককে দেখে আর একজন বিকার হ্যাঁ। যদি এই পেশায় আসতে চায় বা বিকার যারা ঘুরে বেড়ায় তারা যদি এই পেশায় আসতে চায়, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে তারা কি স্বাবলম্বী হতে পারবে? অবশ্যই অবশ্যই। আমার মতন যদি কষ্ট করি, তারা চিন্তা করে যে আমি অন্য কাজ করতে পারি না, আমি হয়তো একটা গাভী কিনে আমি 5টা বানাবো, তারা পারবে। তারা পারবে মানে কষ্ট করলে পারে, আল্লাহ যদি দেয়, আল্লাহর রহমত হলে পারে, মোটামুটি একটা থেনে 10টো আল্লাহ দিবি, এই মানে এই একটা মনস্তব আছে, এবং আমার মতন কষ্ট করলে তারা করতে পারবে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস জানতে পেরেছি, আপনার আমাদের পাবনা জেলায় আপনার এই ভাঙড়া থানায় হ্যাঁ। দুধের দাম নাকি অল্প, হ্যাঁ, দুধের দাম হ্যাঁ। সীমিত, হ্যাঁ, হ্যাঁ। এই আপনার 30, 35, 32 টাকা। হয়, হয়। এই আপনার এই দুধের দাম সম্বন্ধে আপনার মানে আমাদের যে প্রাকৃতিক আবহাওয়া বা যে হারে গাভী লালন পালন, হ্যাঁ। সেক্ষেত্রে আপনারা এই দুধগুলো দিয়ে লাভবান হচ্ছেন নাকি লসের সম্মুখীন হচ্ছেন? মোটামুটি আমার একটু লসই যায়, তার কারণ হলো আমার যেটা সীমিত টাকা, আমরা যেটা ভালো টাকা তো পাই না, তার কারণ আমাদের হলো দুধের মান বেশি কিন্তু আমার টাকা কম দেয়। আমরা একটা ম্যানেজারের দুধ দেয়, সেই ম্যানেজার ধরেন হলো কিছু রাহে আমার দেয়, পুরো টাকাটা আমরা যেহেতু পাই না, কষ্ট যেভাবে কষ্ট করি সেভাবে কষ্টর মানে যে ফল, সে ফলের থেকে আমরা খুব একটা পাই না। হ্যাঁ, তো এমনি এখন কষ্ট মষ্ট হয়ে দেখতেছি যে এখন মোটামুটি আমার যদি দুধ বেশি হয় তাহলে অন্য জায়গায় দিয়ে আমি বেশি টাকা আয় করবো, হ্যাঁ, বেশি টাকা আমি আনবো, এইটা আমার মনস্তব আছে। আপনার দুধগুলো আপনার স্থানীয় ঘোষকে দেন নাকি আপনি নিজেই আপনার এই বিভিন্ন প্রতিষ্ঠান আছে, প্রাণ আছে, ব্রাক আছে, হ্যাঁ, এগুলোকে এই দেন? দুধটা আমি মিলি দেই, মিল্ক ভিটা আপনি মিল দেন? বিটাই দেই, মিল বিটাই দেই, এবং অন্য আমাকে হলো ওই কিছু রেখে দেয় আর কিছু দেয়, মানে যে টাকাটা বোনাস কিছু হ্যাঁ, বোনাস বোনাস আছে কিছু ওটা আছে, রেখে দেন। বোনাস কিছু আছে। ওই দেখা যায় যে অসময় যে টাকাটা বোনাস পাই আমরা, ওই টাকাটা ডেলিভারে হয়তো আমরা ওই চাল ফাললি কিছু মানে করতে পারি। আচ্ছা, দেখা যাচ্ছে আপনার বছর সালে যে গাভী থেকে যে বাচ্চা হচ্ছে, হ্যাঁ। এই বাচ্চাগুলো আপনি কি করতেছেন? বাচ্চাগুলো আমি দেখতেছি যে হয়তো আমার 3-4 বাচ্চা হলো, তারপরে আমি ওই বাচ্চাগুলো বড় করব, বড় করিয়া ওই বহন বাছুরগুলি লাগবার বড় আইডি বানাবো, আইডি বানায় আমি হয়তো বেশি টাকা পাবো, আমার মনে একটু আনন্দ লাগবে। এক বছর লালন পালন করে কুরবানির সময় আপনি হ্যাঁ। একটা মোটা বেনিফিটের জন্য ওটাকে সেল করবেন, হ্যাঁ হ্যাঁ আর বকনাগুলো আপনি রাখে দিবেন। হ্যাঁ, রাখবো, আমি গাই বানাবো। হ্যাঁ। তো মজনু ভাই, আপনাকে আরেকটি প্রশ্ন করব, আপনারা এই মাঠে এই কাঁচা ঘাসটা কয় মাস খাওয়াবেন? আমরা মোটামুটি এখনো মাস 2 খাওয়াবো কাঁচা ঘাস, আমরা 2 মাস হয়েছে, আরো একটা ইয়ে আছে যে গেমা দিয়ে কলই ঘাস দিয়ে 2 মাস খাওয়াবে পারবো। আমরা বাঁচলিয়ে গেলেও মোটামুটি আমরা গেমা ঘাস খাওয়াই, সেখানে একটু কম খাবে, কিন্তু মাঠে নিয়ে আইছি যারা এরা যাতে পেট ভরে খাইতে পারে। ও, এক কথায় আপনারা মাস খানিক ধরে আসছেন, আরো 2 মাস হ্যাঁ, খাওয়াবো। এই মাঠে এই মাঠেই গরু খাওয়াবো। রাখবেন। হ্যাঁ, মাঠেই আমরা আচ্ছা, এই যে খোলা মাঠে যে আপনি গরুগুলো রাখছেন, হ্যাঁ। সেক্ষেত্রে গরুগুলোর কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো রোগ বালাই হচ্ছে না, কিনা? আমাদের কোনো সমস্যা হচ্ছে না, তার কারণ আমাদের গরু আগে নামাইছি এবং আমাদের গরু শীত ছয়া গেছে, কোনো সমস্যা হচ্ছে না, আল্লাহর দয়া আমার গরু ভালোই আছে। আর বাচ্চাগুলো শীতের মধ্যে বাচ্চাগুলো কোথায় রাখেন? বাচ্চাগুলো আমরা ওই বাতানের পাশে আছে, ওই গুর্দি লাড়া পাড়ি দিয়ে ওই কাছে নিয়ে আমরা ওই বাচ্চাগুলো কাছে থুই আমরা শুয়ে থাকি। ওই বাচ্চাগুলো কাছে কাছে আমরা এক জায়গায় হইয়ে সেই বাচ্চার কাছে আমরা শুয়ে থাকি, যে হয়তো ওই শিল টিল আসিলা হকাপ দিবি, হ্যাঁ, তে মোটামুটি আমরা কাছে নিয়ে শুয়ে থাকি, কষ্ট মষ্টরে আমরা এইভাবে পালতেছি। আপনার মতো যারা মনে করেন যে কষ্ট করে, বা দর্শকরা অনেক ক্ষেত্রে আমাদের জিজ্ঞেস করে ভাই আমরা তো গাভী লালন পালন করব, কিন্তু হ্যাঁ। সেক্ষেত্রে আমরা কিভাবে শুরু করব, আপনি যদি সেক্ষেত্রে বলতেন একজন বিকার হ্যাঁ। যদি আপনাদের মতো এই পেশায় আসতে চায় তাহলে সে কিভাবে আসবে বা কিভাবে শুরু করলে ভালো হবে, আপনি কি বলতে পারবেন? অবশ্যই একটা বকন কিনলো কষ্ট করিয়া, হয়তো কামটাম করে কিনলো, কেনার পর সে যদি মনে করে যে আমি 4-5টা গাই বানাবো, তার কষ্ট করা লাগবে, কষ্ট করলেই পারে, আস্তে আস্তে আল্লাহর কাছে চাওয়া লাগবে, এবং কষ্ট করলে আল্লাহ দিবি। এটা আমার মনস্তব আছে, আমার একটা বিশ্বাস আছে যে সে করতে পারবি, লাভবান হতে পারবি। লাভবান হতে পারবে। হ্যাঁ।
আচ্ছা, আপনাকে যে কথায় ছিলাম, এই গাভীগুলোর দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আপনার এই গাভীগুলো কিরকম রোগ হলে আপনি কি করেন, বা কোন কোন রোগ দেখা দেয়? ধরেন আমাদের গাভী যখন রোগাক্রান্ত আক্রান্ত হয়, তখন আমরা চিন্তা করি যে হয়তো জ্বরা আছে, তারপরে পেটের কৃমি হয়, এগুলি হলেই পারে আমরা একটা একটা মানে ডাক্তারের পরামর্শ নেই যে কিভাবে আমাদের এই গরু মানে এই রোগটা মানে দূর হবে। তারপরে কৃমি আছে, সে কৃমির হইলে ওষুধ আমরা লিয়ে এসে আমরা গরু খাওয়াই, আর হইলে ধরেন খুব আমরা যত্নে রাখি। আচ্ছা, আমরা যে প্রসঙ্গে ছিলাম, আপনি অনেক সময় দিলেন। আচ্ছা মজনু ভাই, আপনার ফার্মটা আরো বড় করবেন এবং আরো অনেক ডেভেলপ করবেন, এই প্রত্যাশা আমরা আসছিলাম। আপনাকে তো বলেছি একটি কৃষি চিত্র চ্যানেল থেকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দোয়া করি আপনার ফার্মটা অনেক বড় হোক। প্রিয় দর্শক, মজনু ভাই একটি কথা বলেছেন, কষ্ট করে উনি কিন্তু ধীরে ধীরে ওনার এই প্রত্যাশিত ওনার এই ফার্মটি বা ওনার এই প্রান্তিক পর্যায় থেকে একটি দিয়ে উনি শুরু করে উনি আজকে 5টা গরুর মালিক। আশা করি বন্ধুগণ আপনারা সবাই এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন। আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।